চাকরির পিছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। টুঙ্গিপাড়া একটি বাড়ি, একটি খামার প্রকল্পের সদস্যদের সাথে মতবিনিময়। প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ পৌঁছেছে মানিকগঞ্জে। বাদ জুম্মা তৃতীয় জানাজা শেষে দাফন। এবং ডিম, মুরগি ও মাংসের বাজারে আবারও অস্থিরতা, বেড়েছে সব ধরনের সবজির দাম, ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। চাকরির পিছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া একটি বাড়ি, একটি খামারের সদস্যদের সাথে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন। এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, ভাই শেখ হেলাল সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল 7:30টার দিকে একদিনের সফরে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়া উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে বিকেলে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে আসবেন। বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। এই সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা 5,000 টাকা করে রাখতে পারবে প্রতি মাসে, এবং 20 বছর বা 30 বছর বা 40 বছর পর থেকে কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। তাতে যারা বেশি টাকা রাখবেন একটু বেশি টাকাই তুলতে পারবেন, সেটাও দেওয়া আছে। আবার প্রবাসী যারা কাজ করে বিদেশে তাদের জন্য একটা স্কিম আছে, তারাও সেখানে কেউ 2,000 টাকা বা 3,000 টাকা রাখতে পারে, বা আমাদের যারা নিজেরা কাজ করেন তার উপার্জনের সক্ষমতা অনুযায়ী সে সেখানে এই স্কিমে যোগ দেবে। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে পৌঁছেছে। বাদ জুম্মা তৃতীয় জানাজা শেষে দাফন করা হবে। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকাল 8টায় বিমান বাহিনীর একটি বিমানে করে আসিমের মরদেহ চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে আসা হয়। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা জহুরুল হক বিমান ঘাঁটি থেকে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়নের পরই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিমানটিতে আগুন ধরে যায়। এরপর বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হন উইং কমান্ডার সোহান এবং স্কোয়াড্রন লিডার আসিম। পতেঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর 12টার দিকে মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। বাজারে এবার বাড়তে শুরু করেছে সব ধরনের আমিষের দাম। একই সঙ্গে বেড়েছে বেশ কিছু সবজির দামও। এদিকে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, ডাল, আটা, ময়দা, চিনি এবং তেলের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য। বিপণন ব্যবস্থা কয়েকটি কোম্পানির হাতে জিম্মি হওয়ায় তাদের সুবিধা অনুযায়ী পণ্যের দাম বাড়ে কমে বলে জানান বিক্রেতারা। কাস্টমারদের রিপোর্টে থাকছে বিস্তারিত। রমজানের পর বেশ কয়েকদিন নিত্যপণ্যের বাজারে এক ধরনের স্থিতিশীল অবস্থা বিরাজ করছিল, কিন্তু হঠাৎ করে রাজধানীর বাজারগুলোতে ডিম ও মুরগির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 15 থেকে 30 টাকা, মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। বাজারে শুধু সব ধরনের আমিষের দামই চড়া হয়নি, এর সঙ্গে খরায় উৎপাদন ব্যাহত হওয়ায় বেড়েছে সবজির দামও। আপনার বেগুনের দাম বাড়ছে অনেক, রোজায় ছিল 40 টাকা, এখন হয়েছে 100 টাকা। তারপরে আপনার কাঁচা পেঁপে অনেক দাম, আপনার 70 টাকা কেজি। গত সপ্তাহে ছিল 120 টাকা, 115 টাকা বিক্রি হচ্ছে, এখন 135-40 বিক্রি হচ্ছে। বাড়ছে হয়তো আপনার গরমের কারণে, মনে করেন প্রোডাকশন সমস্যা হইতেছে, এই জন্য বাড়ছে আর কি। সাগরে আর দেশি মাছটা মারে না, যখন ওটা অভিযোগ দিব তখন দেশি মাছটা মারবে, তার জন্য দামটা একটু বাড়বে। অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। বিক্রেতারা বলছেন কয়েকটি কোম্পানির কাছে জিম্মি বাজার ব্যবস্থা। আসলে ব্যবসাটা কর্পোরেটের আন্ডারে সব চলে গেছে, তো বিভিন্ন কোম্পানি মাল দেয়, এরা নিয়ম মাফিক ইচ্ছা মাফিক রেট ওঠানামা করে, আর কিছু। অন্য পণ্য মোটামুটি ঠিক আছে, কিন্তু যে আপনার পেঁয়াজের দামটা একটু বাড়ছে,
পেঁয়াজের কেজিতে 10 টাকা দাম বাড়ছে গত সপ্তাহে তুলনায়। দাম বাড়ানোর কমানোর প্রয়োজন হলে নির্দিষ্ট একটি নিয়মের মধ্যে থাকা দরকার বলে জানান সংশ্লিষ্টরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, নিত্যপণ্যের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? মৌসুমী, আপনি যেমনটি বলছিলেন, সময়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও কিন্তু বেড়েই চলেছে। আমরা সাভারের বাজারগুলো ঘুরে দেখেছি যে প্রতিনিয়ত বাজারে কিন্তু নিত্য প্রয়োজনীয় দাম আজকে একভাবে দেখলে কালকে কিন্তু এসে দেখি এর দাম বাড়তি রয়েছে। এতে কিন্তু বিপাকে পড়ে সাধারণ স্বল্প আয়ের মানুষ যারা রয়েছেন এবং স্বল্প বাজেটের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সকলেই এর ক্ষেত্রে মারাত্মক বিপদে পড়ে যায় বাজারে এসে। আজকে আমরা দেখেছি গত সপ্তাহে যেই ডিমের বাজার, যে সাধারণ মানুষ যারা থাকে তারা কিন্তু সাধারণত তরকারি হিসেবে ডিমগুলোই বেশি ব্যবহার করে থাকে, সেই ডিমের বাজার কিন্তু গত সপ্তাহে যে ডিম ডজন ছিল 115 টাকা, সেই ডিমের ডজন কিন্তু আজকে বেড়ে 140 টাকা হয়েছে আমরা দেখেছি। এবং কাঁচা বাজারের দামও কিন্তু এখানে এসে বেড়েছে। বেগুনের দাম কিন্তু গত সপ্তাহে যে বেগুন ছিল 80 টাকা কেজি, সেই বেগুন কিন্তু আজকে দাম বেড়ে 100 টাকা কেজি হয়েছে। কাঁচামরিচের কেজি 120 টাকা যেটি ছিল সেটি কিন্তু আজকে বেড়ে হয়েছে 160 টাকা। বেড়েছে পেঁপের দামও, যেই পেঁপে 60 টাকা কেজি ছিল সেই পেঁপে কিন্তু দাম বেড়ে 100 টাকা কেজি হয়েছে। ফুলকপির দামও বেড়ে 80 টাকার ফুলকপি কিন্তু আজকে 120 টাকা কেজি। মুরগির দামও কিন্তু বেড়েছে। ব্রয়লার মুরগি, যেই মুরগি ছিল 110 থেকে 20 টাকা, সেই মুরগি আজকে কিন্তু ব্রয়লার মুরগি 220 থেকে 230 টাকা বিক্রি হচ্ছে। এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকার মুরগি কিন্তু 360 টাকা বিক্রি হচ্ছে। বেড়েছে গরুর মাংসের দাম, যেই গরুর মাংস গত সপ্তাহে ছিল 750 টাকা, আজকে কিন্তু সেই গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তা আমরা এভাবেই দেখেছি নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা রয়েছে সব কিছুর দাম বেড়েই চলেছে। তা মৌসুমী, এই ছিল আমার কাছে সাভারের বাজার থেকে আজকের মতো সর্বশেষ তথ্য। মৌসুমী। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব পালন করছেন। 2022 সালের 26 মার্চ থেকে পদে দায়িত্ব পালন করছেন তিনি। ডেভিড স্লেটন মিলের আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন। বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে জ্যেষ্ঠ কূটনীতিক মিলের মনোনয়ন ইতোমধ্যে দেশটির পার্লামেন্টে উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়েছে। শুনানির পর মিলকে যোগ্য মনে হলে তবেই মনোনয়ন চূড়ান্ত করে রাষ্ট্রদূত করে তাকে ঢাকা পাঠানো হবে। ফিলিস্তিনের পক্ষে এবার সোচ্চার হয়ে মাঠে নেমেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। ইসরায়েলের আগ্রাসন রুখতে প্রয়োজনে আবারও যুদ্ধে নামার ঘোষণা দিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিয়াপি। বৃহস্পতিবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শনিবার থেকে ফিলিস্তিনের পক্ষে মাঠে নামতে হবে। বিশ্ব নেতাদের টনক নড়াতে সব ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলেও জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিয়াপি। তিনি জানান, শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর হামলা বন্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একই সাথে সারা দেশের নেতাকর্মীদের নিয়ে ইসরায়েলি বর্বর হামলা বিরোধী কর্মসূচি পালন করবে সংগঠনটি। বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরু থেকেই বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। সারা বিশ্বের মুসলমানরা এক হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বানও জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিয়াপি। ফিলিস্তিনির উপরে যে জুলুম অত্যাচার ইসরায়েলে করতেছে, সেজন্য আমরা সকল সৈনিক লীগের ভাইরা সারা বাংলাদেশে যেখানে আছেন আপনারা শনিবার দিন প্রতিবাদ সভা করবেন। সকল সৈনিক লীগের, বঙ্গবন্ধু সৈনিক লীগের যেখানে যেখানে যারা আছেন প্রতিবাদ সভা করবেন আমাদের সাথে একসাথে মিলে। আমরা আর সহ্য করতে পারতাছি না। ফিলিস্তিনের উপরে যেভাবে অত্যাচার জুলুম ইসরায়েল করতেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এটা অতি শীঘ্রে এদের বিচার করো, এটা ফেসলা করো। 70,000 মেডিকেল আছে শিশু ও বড়, 34,000 মৃত্যু, শিশু, নারী
সকলে মিলে বেশিরভাগ শিশুগুলা মারতেছে ওরা ইচ্ছা করে। আমরা সবাই মিলে সারা বাংলাদেশের যত হুজুর আছেন, যত আছেন, সবই আসুন আমরা প্রতিবাদ সভা করি, বিশ্বের জানাই বাংলাদেশ ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে আছি থাকব। এবং ফিলিস্তিনের পক্ষে যদি আমাদের যেতে হয়, মানে প্রধানমন্ত্রী যদি বলে যারা আমরা মুক্তিযুদ্ধ আছি ট্রেনিং দেওয়া, ওদের তো ট্রেনিং নাই, ফিলিস্তিনিরা চাকা দেওয়া ফাইট করে, ট্রেনিং দেয়া। এবং আমরা চাই ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত। ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে চলার আহ্বান জানিয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআপি। বৃহস্পতিবার সন্ধ্যায় এশিয়ান রাজধানীর গুলশান নিকেতনে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের আসন্ন সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের এই আহ্বান জানান তিনি। বলেন, বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠিত সংগঠন প্রধানমন্ত্রীর প্রাণের সংগঠন, তাই এই সংগঠনের ভাবমূর্তিও সবসময় উজ্জ্বল রাখতে হবে। এ সময় আলহাজ হারুনুর রশিদ সিআপি সারা দেশের নেতাকর্মীদের সকল অন্যায় অনিয়মের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের তাগিদ দেন। তিনি আরও বলেন, সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি ঢাকা সহ সারা দেশের অধিকাংশ জেলা এবং উপজেলা কমিটি সম্পন্ন করেছেন। এই সংগঠনকে শক্তিশালী করতে আগামী দিনে সৎ, যোগ্য এবং মেধাবী নেতৃত্ব তৈরির পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআপি। ইনশাল্লাহ 18 তারিখে বঙ্গবন্ধু সৈনিক লীগের উত্তর দক্ষিণের সকলকে নিয়ে একসাথে আমরা সম্মেলন করব। বঙ্গবন্ধু সৈনিক লীগ একত্র হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলে আগে বেড়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। বঙ্গবন্ধু সৈনিক লীগ অনেক এগিয়ে যাবে আপনারা যদি আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করেন। আসুন আমরা হিংসাবাদ বাদ দিয়ে একসাথে কাজ করি। বঙ্গোপসাগরের কোল ঘেঁষা বরগুনার তালতলির ট্যাংরাগিরি এবং ফাতরার বনের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দিচ্ছে দুর্বৃত্তরা। আর এই আগুনে পড়ে যাচ্ছে চারা গাছ, মরছে কীটপতঙ্গ। স্থানীয়দের অভিযোগ, আগুন জ্বালানোর জায়গা থেকে গাছ কেটে নিয়ে যায় একটি চক্র। বরগুনা থেকে জহুরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের মানুষকে রক্ষা করে আসছে বরগুনার তালতলির ট্যাংরাগিরি ও ফাতরার বন। কিন্তু গেল কয়েক বছর এই ম্যানগ্রোভ বনের ভেতর থেকে রাতের আধারে বিভিন্ন গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। শুধু গাছ কাটাই নয়, গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হয়। আগুনের এই লিলিহান শিখায় পুড়ছে বনের কীটপতঙ্গ ও গাছপালা। আর আগুন দিয়ে রাতের অন্ধকারে বনের মূল্যবান গাছ চুরি করছে একটি চক্র। গাছগুলো কাটিয়া ওই কিছু টাকা খাই এবং ফরেস্টার এই গাছগুলো রাত্রে রাত্রে বেশি বেলা। বনের অবস্থা তো বন ফাঁকা, তা তো আপনারাই দেখছেন আগুন জ্বলতে আছে হাজার হাজার কিলো জায়গায়। হ্যাঁ, তো পয়সার বিনিময়ে নেয়, মাগলে তো দেয় না। এরা পয়সা দেয়, ভিডিও বিচারে দেয়, স্টপ দেয়, সব ফরেস্ট জগতে দলাল ফলাল দেয়, সবাই দেয়। ওই এই পয়সার ভাগ ওই প্রধানমন্ত্রী ছাড়া সবাই পায়। স্থানীয়দের অভিযোগ, বনে আগুন দেয়া ও গাছ কাটা দুটোর সাথেই জড়িত বন কর্মকর্তারা। গাছগুলো বন বিভাগের কর্মকর্তাদের যোগ সাজসে সেই গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে পাচারকারীরা। অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও খতিয়ে দেখার আশ্বাস বন কর্মকর্তার। আর বিট কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। গাছ কাটা এটা বন বিভাগের যোগ সদস্য, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, ভিত্তিহীন। এখানে এই যে রুলিং শুরু হয়েছে এই বছর, অন্তত এখান থেকে গত বছর থেকে এই বছর কমপক্ষে 200 ফুট রুলিং এ সব গাছের গোড়া ধুইয়া কাটে পড়ে যাবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন দস্যুদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের পাশাপাশি বনাঞ্চল রক্ষার দাবি সচেতন মহলের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।
পটুয়াখালী কলাপাড়া এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে পৌর শহরে মুসলিম পাড়া এলাকা থেকে এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী হালিমা জান্নাত মালিহা মহিপুরের বাসিন্দা শহীদ মোল্লার মেয়ে। স্বজনরা জানায় 5 বছর আগে পার্শ্ববর্তী উপজেলার আমতলীর বাসিন্দা শাহজাদা হাওলাদারের ছেলে আল হাদি মোহাম্মদ আবিরের সাথে বিয়ে হয় হালিমার। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তার রুমের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করে স্বজনরা। পরে সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লার দেবিদ্বার উপজেলার 12 নম্বর ভানি ইউনিয়ন পরিষদের সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজী জালাল উদ্দিন ভূঁইয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন ভানি ইউনিয়ন সকল ইউপি সদস্য, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা সহ আরও অনেকে। নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন ভূঁইয়া রানুর আনারস প্রতীকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। উপজেলা বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভায় গণসংযোগ করে ভোট চাইছেন তিনি। উপজেলা কাঞ্চন পৌরসভা এলাকার এই গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী আবু হোসেন ভূঁইয়া। ভোট সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী তিনি। নির্বাচিত হলে উপজেলাকে মডেল এবং স্মার্ট হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন আবু হোসেন ভূঁইয়া। উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর 1 আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ নিরপেক্ষ অবস্থানে রয়েছেন বলে এক সংবাদ সম্মেলনে জানান তার মেয়ে নওরিতা জাহান। বক্সিগঞ্জের নীলক্ষিয়ায় গ্রামের নিজ বাড়িতে সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, তার বাবা পৌরসভা নির্বাচনে যেমন নিরপেক্ষ ভূমিকা পালন করেছিলেন, তেমনি আসন্ন উপজেলা নির্বাচনেও নিরপেক্ষ রয়েছেন। তার চাচা নজরুল ইসলাম সাত্তার চেয়ারম্যান প্রার্থী হয়েছেন, তাই অন্য প্রার্থীদের ধারণা সংসদ সদস্য তার পক্ষ নিয়েছেন, যা সম্পূর্ণ ভুল ধারণা। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে অবগত করতেই পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 12 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 4 শতাধিক কর্মকর্তা কর্মচারী। সকাল 9টা থেকে সদর উপজেলার মোস্তফাপুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সেবা বন্ধ করে তারা এ কর্মসূচি করেন। এ সময় ব্যানার ফেস্টুন হাতে নিয়ে আন্দোলনকারীরা সমিতির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বৈষম্যমূলক আচরণে সারা দেশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের সাপ্তাহিক সরকারি ছুটি সহ সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক সুযোগ সুবিধা, বেতন, বোনাস থেকে বঞ্চিত করা হচ্ছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে বলেও জানান বক্তারা। জালালাবাদ অ্যাসোসিয়েশন ফর ওয়ানিয়া আঞ্চলিক শাখা কুয়েতের উদ্যোগে মানব সেবার অনবদ্য ভূমিকা রাখার সংগঠনটির কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হাই মামুন এবং সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কুয়েত সিটির রাজবাড়ী রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফর ওয়ানিয়া আঞ্চলিক শাখা কুয়েতের আহ্বায়ক লোকমান জাহিদ। সদস্য সচিব আলাল আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি আব্দুল হাই মামুন, মুরাদুল হক চৌধুরী। বক্তব্য রাখেন আশরাক আলী ফেরদৌস, সিকান্দার আলী সহ আরও অনেকে। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর এবং জেলা ইউনিট কমান্ডের সাথে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিআর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনিসের মতবিনিময় সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ। ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংসদের ভারপ্রাপ্ত জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা AKM সরওয়ার কামাল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক শাহিদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মোহাম্মদ রাজিশ ইমরান সহ আরও অনেকে। 5 ম্যাচ টি20 সিরিজের চতুর্থ ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যে 6টায়। প্রথম 3 ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। শেষ 2 ম্যাচে এবার বাংলাদেশের সামনে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। সব হারানো জিম্বাবুয়ের চাওয়া বাকি 2 ম্যাচে অন্তত জয় পাওয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে সাকিব মুস্তাফিজকে নিয়ে শেষ 2 ম্যাচের লড়াই। দুজনেই খেলার মধ্যে আছেন, নিজেদের আরেকটু ঝালিয়ে নেওয়া, ছন্দটা ধরে রাখার মিশন তাদের। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়া একটি বাড়ি, একটি খামার প্রকল্পের সদস্যদের সাথে মত বিনিময়।
প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওদের মরদেহ পৌঁছেছে মানিকগঞ্জে। বাদ জুম্মা তৃতীয় জানাজা শেষে দাফন। এবং ডিম, মুরগি ও মাংসের বাজারে আবার অস্থিরতা, বেড়েছে সব ধরনের সবজির দাম, ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। এছাড়া আমাদের এখনকার আয়োজন, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।